হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব সরল সুদ কষার প্রয়োগ 3 থেকে। ঠিক আছে, প্রয়োগ 3। এখানে কি বলা হয়েছে? শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল হিসেব করে লিখি। তাহলে এখানে ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5%, এই কথাটির মানে হলো 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকা জমা রাখলে 1 বছরের সুদ পাবে 5 টাকা। সেখান থেকে আমরা বের করতে পারি যে মানে 5 টাকা সুদ পাই 1 বছরে 100 টাকা জমা রাখলে, তাহলে 45 টাকা সুদ পাবে 1 বছরে কত টাকা জমা রাখলে। এটা হয়ে যাবে গণিতের ভাষায় সমস্যা। ঠিক আছে, দেখো সমস্যা। তাহলে 5 টাকা 1 বছরের সুদ পাবে, আসল কত হচ্ছে 100 টাকায়। 1 টাকা পাবে 100/5-এ, আর 45 হবে 100 গুণিত 45/5, এত টাকা। তাহলে কত হবে? এখানে 5 9 45, তাহলে 900 টাকা। তাহলে শ্রাবণী 900 টাকা ব্যাংকে জমা রেখেছিল। এরপরে প্রয়োগ 4 কি বলছে? ওই ব্যাংকে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখত হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে বার্ষিক 5% হারে সে সুদ পেত 60 টাকা। গণিতের ভাষায় সমস্যাটি হলো সেই একই রকম হবে, আগে যেটা করলাম, তাই না? প্রয়োগ 3, আসল সময় সুদ আসল 100 টাকায় 1 বছরে সুদ 5 টাকা, তাই না? 5% বলেছে। 1 বছরে 60 টাকা সুদ পেত, 1 বছরে সুদ পায় 60 টাকা। তাহলে আসল কত? 5 টাকা সুদ পায়, এটা 5, ঠিক আছে। 5 টাকা সুদ পায় 1 বছরে, যখন আসল 100 টাকা। তাহলে 1 টাকা সুদ পাবে 1 বছরে, যখন আসল 100/5 টাকা। আবার 60 টাকা সুদ পাবে 1 বছরে, যখন আসল 100/5 গুণিত 60 টাকা। তাহলে 5 12 60, তাহলে 1200 টাকা। তাহলে সে যদি 1200 টাকা জমা রাখতো, তাহলে তার 1 বছর পরে সে সুদ পেত 60 টাকা। বোঝা গেল? এরপরে প্রয়োগ 5 দেখো, এখানে আমাদেরকে আসলটাই বের করতে হবে। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, মোট সুদও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে। ঠিক আছে, সেই একই রকম ভাবে হবে গণিতের ভাষায় সমস্যাটি। ঠিক আছে, গণিতের ভাষায় তাহলে একের দাগ করছি, প্রথমেরটা করছি। ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল সময় সুদ 6% সুদ, মানে 100 টাকায় 1 বছরের সুদ 6 টাকা। তাহলে 90 টাকা 1 বছরের সুদ কত টাকায় হবে? কত টাকায় 1 বছরের সুদ হবে? 90 টাকা। ঠিক আছে, তাহলে 6 টাকা সুদ হয় 1 বছরে 100 টাকা আসলে। ঠিক আছে, তাহলে 1 টাকা সুদ হবে 1 বছরে 100/6 টাকা আসলে। আর 90 টাকা সুদ হবে 1 বছরে 100/6 গুণিত 90 টাকা আসলে। ঠিক আছে, তাহলে 6 কতয় 90, 6 একে 6, 30, 6 পাঁচে 30, তাহলে 1500 টাকা আসলে।
তাহলে আসলের ঘরে কত লিখবে? আসলের ঘরে এখানে 1500 লিখবে। ঠিক আছে? এরপরে এর পরের কোশ্চেন করছি 2 নম্বর। ঠিক আছে? অঙ্কটা কষে নিয়ে করে কিন্তু তোমাকে লিখতে হবে 1500। ডাইরেক্ট লিখে দিলে নাম্বার পাবে না। ঠিক আছে? এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দিয়েও দিতে পারে, তবুও অঙ্ক মুখস্থ করার জিনিস নয়, তাই না? একটু বুঝে শুনে করলেই অঙ্ক কিন্তু অনেক সহজ। আসল, সময় আর সুদ। তোমাদের যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে? আমি আরও ধীরে আরও বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, যাতে তোমরা সবাই বুঝতে পারো। আসলে কি হয়, এটা ক্লাস 10-এর অঙ্ক। যদি তোমরা 7-8 বা তারও নিচু ক্লাসে 7-8-9 তার নিচু ক্লাসের অঙ্কগুলি না করে থাকো, তাহলে এখানে অঙ্ক করতে অসুবিধা হবে। তোমরা এক কাজ করতে পারো, যদি তোমরা অঙ্ক শিখতে চাও, যদি কেউ এরকম আছো যারা ক্লাস 10-এর অঙ্ক জানো না বা করতে খুব সমস্যার সৃষ্টি হয়, ঠিক আছে, বুঝতে পারো না, তারা নিচু ক্লাসের অঙ্কগুলি করতে পারো। আমার চ্যানেলে কিন্তু নিচু ক্লাসের অঙ্কগুলির ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? আমি ভিডিও দিচ্ছি এক এক করে। তোমরা আমার পরে যদি ভিডিওগুলি দেখো, তাহলে আমার ভিডিও সেকশনে যাবে, প্লেলিস্ট সেকশনে যাবে, সেখানে গিয়েই সমস্ত ইয়ারের মানে সমস্ত ক্লাসের ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। যে ক্লাসে তোমরা অঙ্ক করনি বা যে ক্লাস থেকে তোমার অঙ্কটা খুব কঠিন লেগেছে, তোমরা কিন্তু 1 মাস বা 2 মাস লাগিয়ে সেই অঙ্কগুলি করে আবার এই অঙ্কগুলি করতে পারো। তাহলে কিন্তু অঙ্কগুলি খুব সহজ লাগবে। ঠিক আছে? তাহলে দেখো এর পরেরটা কি বলছে, 3.5% সুদ, মানে 100 টাকায় 1 বছরের সুদ 3.5 টাকা, মানে 3.5 টাকা। ঠিক আছে? 100 টাকায় 1 বছরের সুদ 3.5 টাকা। তাহলে 59.50 টাকা। ঠিক আছে? এত টাকা সুদ হবে 1 বছরে কত টাকায়? সুদ কত? 59.50। ঠিক আছে? 1 বছরে কত? এখানে এখানে কি আছে? দশমিক আছে। কাটাকাটি করার সময় দশমিকে একটু সমস্যা হতে পারে। ঠিক আছে? সেটা আমরা কিভাবে করব এটা দেখাচ্ছি। তাহলে 3.5 টাকা সুদ হয় 1 বছরে 100 টাকা আসলে। 1 টাকা সুদ হয় 1 বছরে 100/3.5 টাকা আসলে। আর 59.50 টাকা সুদ হয় 1 বছরে। 59-এর দশমিকের পরে সবসময় 50 বলবো, 50 বলবো না। 100/3.5 গুণিত 59.50 টাকা আসলে। ঠিক আছে? তাহলে এখানে কি আছে? 100/3.5 গুণিত 59.50। দেখো 59.50 সঙ্গে 100 যদি আমরা গুণ করে নিই, তাহলে 59.50 মানে দশমিকটা সরে যাবে। ঠিক আছে? 3.5 টাকা। এবারে 3.5টাকে আমরা যদি ভগ্নাংশে করব বলি, তখন কি পাবো? 35/10। ঠিক আছে? এবার এটাকে লিখতে কিভাবে লিখতে পারি? 5, 9, 5, 0 গুণ গুণ যখনই ভাগ চিহ্ন আছে 35/10, গুণ চিহ্ন দিলে সেটা পাল্টে যাবে, 10/35 হবে। বোঝা গেল? এবারে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটাকাটি যাবে এটা, 5 সাথে 35, 5 দুইয়ে 10। ঠিক আছে? এবারে 5 সাথে কাটাকাটি নিশ্চয়ই যাবে, দেখে নিচ্ছি। আমি তো আগেই কেটে দিলাম। আচ্ছা, আগে ভাগ করে দেখে নিই। ঠিক আছে? 7 সাতে 49, 7 8 56, আর এখানে 35। হ্যাঁ, যাচ্ছে। 7 5 35, আর শূন্য, এখানে শূন্য দিলে শূন্য। 850 হচ্ছে। তাহলে 850 গুণিত 2 কিভাবে গুণ করবে? এখানে ডাইরেক্ট গুণ করে দিতে পারো। 5 2 10 শূন্য, হাতে থাকছে 1, 8 2 16, আর 1 17, তাহলে 1700 টাকা। ঠিক আছে? এটা যদি না করতে পারো, এখানে গুণ করে নেবে, রাফে গুণ করে নেবে, তারপরে এখানে লিখে নেবে। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এখানে 1700 লিখবে। ঠিক আছে? এরপরে দেখো প্রয়োগ 6। প্রয়োগ 6 কি বলছে?
রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। এখন রহমত চাচা ধার নিচ্ছিলেন। এর আগে পর্যন্ত আমরা সব অঙ্কগুলোতে কি দেখেছি? আমরা দেখেছি ব্যাংকে সবাই টাকা জমা রাখছে, সেখান থেকে কত টাকা পাচ্ছে। এই প্রথম একটা অঙ্ক আসলো যেটাতে একজন ধার নিচ্ছেন, মানে তাকে সুদটা দিতে হবে। ঠিক আছে, তিনি মোট কত সুদ ও সুদ আসল দেবেন হিসাব করে লিখি। তাহলে এই সুদ আসল কথাটির মানে কি? মোট সুদ বলতে কি বোঝায় আর সুদ আসল কথাটির মানে কি? মোট সুদ হচ্ছে নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেয় বা প্রাপ্য সুদকে মোট সুদ বলা হয়। ঠিক আছে, যতটা সময়ের জন্য দিচ্ছে, যতটা টাকা দিচ্ছে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের জন্য একটা তো টাকা দিতে হবে, সেই সুদটাকে মোট সুদ বলা হচ্ছে। সুদাসল বা সবৃদ্ধি মূল সমান কি হয়ে যাচ্ছে? আসল যোগ মোট সুদ, সেটাকেই আমরা সুদ আসল বলছি। ঠিক আছে, সুদ আসল এভাবেও লিখতে পারি, এরকম ভাবে সুদাসল লিখতে পারি, বা এরকম ভাবে সবৃদ্ধি মূল। ঠিক আছে, সেটাকে আমরা সবৃদ্ধি মূল বলেও লিখতে পারি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হচ্ছে? 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, তাহলে 750 টাকায় 3 বছরের সুদ কত? ঠিক আছে, এটা বের করতে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, 1 টাকায় হবে 10-এর 100 টাকা, 750 টাকায় হবে 10-এর 100 গুণিত 750, আবার 1 বছরে হলো এগুলো, 3 বছরে হলে আবার গুণিত 3 করতে হবে। তাহলে এখানে কাটাকাটি যাবে, এখানে কি হবে, শূন্যগুলো যদি কেটে দাও তাহলে 75 গুণিত 3 করলে যত হবে তত টাকা, তার মানে 225 টাকা। ঠিক আছে, 225 টাকা তিনি মোট সুদ দেবেন, 225 টাকা। তাহলে 750 প্লাস 225 যোগ করলে কত হয়? 5, 5 2 7 আর 7 2 9, তাহলে 9 7 5 975 টাকা। ঠিক আছে, আমি অন্যভাবে হিসাব করি ও কি পাই দেখি। তাহলে এখান থেকে আমরা সুদের যে মোট সুদ, ঠিক আছে, তার যে ফর্মুলা, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে পাবো। ধরি আসল পি টাকা, সময় টি বছর, বার্ষিক সরল সুদের হার R% এবং মোট সুদ আই টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ 8 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ R/100 টাকা, পি টাকার 1 বছরের সুদ PR/100 টাকা, পি টাকার টি বছরের সুদ PRT/100 টাকা। মানে মোট সুদ আই সমান কি হয়ে যাচ্ছে? PRT/100। মানে সুদ বের করার এটা হচ্ছে একটা ফর্মুলা, PRT/100, মানে আসল গুণিত সুদের হার গুণিত সময় ডিভাইডেড বাই 100 করলে আমরা মোট সুদ পাবো। ঠিক আছে, এখানে দেখো, এখানে সেই অন্যভাবে অঙ্কটি করা হয়েছে, এখানেও সেই কাটাকাটি করলে এখানে 8, আচ্ছা 8 দিয়ে সুদের হার 8 বছরের জন্য, আমরা 3 বছরের জন্য করলাম, এখানে 8 বছরের জন্য বলেছে। এখানে কাটাকাটি করলে আর এরপরে 8 দিয়ে গুণ করলে 8 5 40, 8 7 56, 60, 600 টাকা হবে। ঠিক আছে, তাহলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে সময় ও মোট সুদ সরল সম্পর্কে আছে। অর্থাৎ সময় বাড়লে মোট সুদ বাড়বে, সময় কমলে মোট সুদ কমবে। ঠিক আছে, তাহলে এখানে সময় ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে আসল ও মোট সুদ সরল সম্পর্কে আছে। এখানে সবই সরল সম্পর্কে আছে। ঠিক আছে, আসল বাড়ছে তো সুদ বাড়বে, সময় বাড়ছে তো সুদ বাড়বে, আসল বাড়লে মোট সুদ বাড়বে, আর আসল কমলে মোট সুদ কমবে। ঠিক আছে, কিন্তু আসল ও সময় অপরিবর্তিত থাকলে মোট সুদ ও বার্ষিক শতকরা সরল সুদের হারের কি সম্পর্কে আছে সেটা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, এটাও সরল সম্পর্কেই আছে। বার্ষিক শতকরা সরল সুদের হার বাড়লে মোট সুদ বাড়বে, বার্ষিক শতকরা সরল সুদের হার কমলে মোট সুদ কমবে। এখানে দেখো, প্রশান্তবাবু ব্যাংকে ও পোস্ট অফিসে প্রতিটিতে 580 টাকা করে 4 বছরের জন্য জমা রেখেছেন। ঠিক আছে, তাহলে ব্যাংকে জমা রেখেছেন 5% সরল সুদে, আর পোস্ট অফিসে রেখেছেন 6% সরল সুদে। তাহলে 4 বছর পর ব্যাংক থেকে পাবেন PRT/100,
তাহলে এখানে PRT/100 করলে কত আসছে, এখানে লিখছি ব্যাংক থেকে পাবেন। ঠিক আছে, প্রয়োগ 8। পি এর ভ্যালু কত, 580। সরল সুদের হার 5%, সময় 4 বছর, বাই 100 টাকা। 5 2 10, 2 2 4। তাহলে কত হচ্ছে, 8 দুগুণে 16, 6 হাতে থাকছে 1, 5 দুগুণে 10 একে 11, 116 টাকা। ঠিক আছে, এখানে 116 টাকা হলো। এবারে 6% সরল সুদে কত হবে, তাহলে পোস্ট অফিস থেকে পাবেন। এখানেও সেই সেম ফর্মুলা, PRT/100। সো দিস ইজ ইকুয়ালস টু 580 গুণিত 6, কারণ 6% ছিল, 4 বছরে 100 টাকা, ডিভাইডেড বাই 100, সরি। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এটা ক্যান্সেল আউট, কাটাকাটি করছি এখানে। এটা কিন্তু কাটাকাটি পুরো যাবে না, তো 10টা রেখে দিচ্ছি। দেখো, এখানে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, যে যদি কাটাকাটি না যায়, এখানে 5 যাবে, ঠিক আছে, তারপরেও কি করতে হবে, তোমাকে এখানে গুণ করতে হবে, তারপরে 5 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, তারপরে দশমিকে লিখবে। এখান থেকে আমি বলে দিচ্ছি যে কিভাবে করবে। ঠিক আছে, এরকম আসলে নিচে 10 বা 100 থাকতে দেবে। ঠিক আছে, কাটাকাটি করার দরকার নেই, এগুলো গুণ করে নেবে। মানে 58 গুণিত এখানে 6 4 24। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে, 8 4 32 এর 2 হাতে থাকছে 3, 5 4 20 3 23। তাহলে 8 দুগুণে 16, 6 হাতে থাকছে 1, 5 দুগুণে 10 একে 11, তাহলে 2 6 3 9, 2 একে 3 1। ঠিক আছে, তাহলে 1 3 9 2 ডিভাইডেড বাই 10 এত টাকা। তাহলে 10 যেহেতু আছে, একটার পরে দশমিক বসিয়ে দেবো, মানে 1 3 9 মানে 139.2 টাকা। ঠিক আছে, বোঝা গেল, 139.20 টাকা। 2 শূন্য আছে এখানে, ঠিক আছে, শূন্য দিতে পারো দশমিকের পরে, এরকম 2 শূন্য থাক বা 2 থাক, দুটোরই মানে 1। ঠিক আছে, আশা করি বোঝা গেল এ পর্যন্ত। তাহলে এর পরের দিন আমরা এই যে কি করছে, এখানে দিন হিসাব করছে, এই দিন হিসাব করে সেটা কি করে বছরে ট্রান্সফার করা হয়, এবং তারপর থেকে কিভাবে সুদ নির্ণয় করা হয়, এটা আমরা পরের দিন করব। প্রয়োগ 9 থেকে আমরা পরের দিন করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।